আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাচ্ছি, দেশত্যাগী হিন্দু শিখদের আফগানিস্তানে ফেরার আহ্বান তালিবান মন্ত্রীর। এরপর জানাবো, পূর্ব ইউক্রেনের আরও কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। এইদিকে 1000 বিমান বোঝাই সামরিক সরঞ্জাম পেয়েছে ইসরায়েল। আরও থাকছে, ভারত পাকিস্তান সংঘাতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করেছে চীন। সবশেষে জানাবো, যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 67 শিশু নিহত, জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেশত্যাগী হিন্দু শিখদের আফগানিস্তানে ফেরার আহ্বান তালিবান মন্ত্রীর। আফগানিস্তানের তালিবান সরকারের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি ভারত সফরের মধ্যেই বড় ঘোষণা করল নয়াদিল্লি। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচলের কথা জানানো হল শুক্রবার। পাশাপাশি আফগানিস্তান থেকে যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের ঘরের দেশে ফেরার আহ্বান জানালেন তালিবান মন্ত্রী আজিজি। শুক্রবার ভারতের বিদেশ বিষয়ক যুগ্ম সচিব পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান আনন্দ প্রকাশ বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাবুল দিল্লি সেক্টর এবং কাবুল অমৃতসর রুটে মালবাহী বিমান করিডোর সক্রিয় করা হয়েছে। খুব শিগগিরই এই সেক্টরগুলিতে কার্গো বিমান চলাচল শুরু হবে। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এবং বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তালিবান বাণিজ্যমন্ত্রী। ওই বৈঠকের পর আনন্দ প্রকাশ বলেন, উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্যে সহযোগিতা, তদারকি এবং সমর্থনের জন্য একে অপরের দূতাবাসে একজন বাণিজ্য কর্মকর্তা নিয়োগে সম্মত হয়েছে। উল্লেখ্য, 2 দশক দীর্ঘ গৃহযুদ্ধের পর 2021 সালে পূর্ববর্তী প্রজাতন্ত্রী সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে বর্তমান তালিবান সরকার। ভারত এখনও পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বর্তমান সরকারকে, তবে কাবুলের দূতাবাস পুনরায় চালু করেছে দিল্লি। অন্যদিকে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত মাসে ভারত সফর করেছেন, যা তার সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম মন্ত্রী পর্যায়ের সফর। সেই সফরে মুত্তাকি বার্তা দেন, আফগানিস্তান থেকে যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের দেশে ফেরার আসুন। তিনি কথা দেন, এই হিন্দু ও শিখরা আফগানিস্তানে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসা বা পেশা ফিরে পেতে সাহায্য করবে সরকার। শুক্রবার একই বার্তা দিলেন আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজিও। পূর্ব ইউক্রেনের আরও কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের সম্মুখভাগের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এই দাবি কিয়েভ অস্বীকার করেছে অথবা স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে রাশিয়ার পশ্চিম দিকে অভিযানের কেন্দ্রবিন্দু ডোনেৎস্ক অঞ্চলের 4টি বসতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে রয়েছে ইউক্রেনীয় নিয়ন্ত্রিত শহর স্লোভিয়ান্স্কের পূর্বে অবস্থিত ইয়াম্পিল। ইউক্রেন বৃহস্পতিবার জানিয়েছে যে রাশিয়ার অনুপ্রবেশের প্রচেষ্টা সত্ত্বেও ইয়াম্পিল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ বৃহস্পতিবার বলেছেন যে তাদের বাহিনী ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত কুপিয়ান্স্ক শহর দখল করেছে, যদিও ইউক্রেন তা অস্বীকার করেছে। শুক্রবার কিয়েভ জানিয়েছে যে রাশিয়ান বাহিনী কুপিয়ান্স্কে 6টি আক্রমণ চালিয়েছে, তবে হাত বদল সম্পর্কে কিছুই বলেনি। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে ডোনেৎস্ক অঞ্চলের আরও 3টি গ্রাম স্টাভকি, নোভোসেলিভকা এবং মাসলিয়াকিভকা এখন মস্কোর নিয়ন্ত্রণে, পাশাপাশি পার্শ্ববর্তী ডনিপ্রোপেট্রভস্ক অঞ্চলের একটি গ্রামও রয়েছে। ইউক্রেনীয় জেনেভা স্টাফের সন্ধ্যাকালীন ফ্রন্টলাইন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে স্টাভকি এবং নোভোসেলিভকা রাশিয়ার আক্রমণের শিকার হওয়া এলাকার মধ্যে ছিল, কিন্তু আঞ্চলিক ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই বলা হয়নি। কয়েক মাস ধরে রাশিয়ার পোক্রোভস্কের লজিস্টিক সেন্টারে অগ্রসর হওয়ার প্রচেষ্টাকে কেন্দ্র করে 1200 কিলোমিটার অর্থাৎ 775 মাইল ফ্রন্টলাইন ধরে লড়াই চলছে। রাসিমো বৃহস্পতিবার বলেছেন যে ক্রেমলিনের বাহিনী শহরের 70% নিয়ন্ত্রণ করেছে, যা ইউক্রেনের সামরিক বাহিনী কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছে। ইউক্রেনীয় জেনারেল স্টাফ শুক্রবার বলেছে যে রাশিয়ান সৈন্যরা পোক্রোভস্কের কাছের এলাকায় 62টি আক্রমণ চালিয়েছে। ইউক্রেনীয় সামরিক ব্লগ ডিপ স্টেট, যা উভয় পক্ষের অবস্থান তালিকাভুক্ত করার জন্য ওপেন সোর্স উপাদান ব্যবহার করে, শুক্রবার বলেছে যে রাশিয়ান সৈন্যরা দক্ষিণ থেকে অগ্রসর হওয়ার সাথে সাথে পোক্রোভস্কের কেন্দ্র ধীরে ধীরে শত্রুদের নিয়ন্ত্রণে আসছে। এতে বলা হয়েছে যে রুশ সৈন্যরা পোক্রোভস্কের ঠিক পূর্বের একটি গ্রামেও প্রবেশ করছে।
ডোনেৎস্ক এবং লুহান্স্ক অঞ্চল নিয়ে গঠিত সমস্ত দনবাস দখলের অভিযানের অংশ হিসেবে রাশিয়ান বাহিনী ডোনেৎস্ক অঞ্চলের মধ্য দিয়ে ধীর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ান বাহিনী আরও দক্ষিণে অগ্রগতি অর্জন করেছে। তারা ইউক্রেনের প্রায় 19% ভূখণ্ড দখল করে আছে। সূত্র রয়টার্স। 1000 বিমান বোঝাই সামরিক সরঞ্জাম পেয়েছে ইসরায়েল। ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে 1000 বিমান বোঝাই সামরিক সরঞ্জাম পেয়েছে। এসব বিমানে 1,20,000 টনেরও বেশি গোলাবারুদ, অস্ত্র ব্যবস্থা এবং প্রতিরক্ষামূলক গিয়ার সহায়তা পেয়েছে দেশটি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির সহায়তায় এই বিশাল লজিস্টিক চালানে গাজায় এবং আঞ্চলিক অভিযানগুলিতে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করা হয়েছে। ইসরায়েলকে আমেরিকার দেওয়া সামরিক সহায়তায় 21.7 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল সামরিক সরঞ্জামের 1000 বিমান চালান পেয়েছে। আকাশপথের এই বিশাল পরিবহন অপারেশনের মাধ্যমে গাজায় এবং সমগ্র অঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের সহায়তায় গোলাবারুদ, অস্ত্র ব্যবস্থা এবং প্রতিরক্ষামূলক গিয়ার সহ 1,20,000 টনেরও বেশি সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, বিশাল লজিস্টিক অপারেশন সামরিক সরঞ্জাম বহনকারী 1000তম বিমানটি সম্প্রতি তেল আবিবে অবতরণ করে। সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম এটি গ্রহণ করেন। এই ব্যাপক লজিস্টিক অপারেশনে আকাশপথ এবং জলপথ উভয় পরিবহন জড়িত ছিল। প্রায় 150টি নৌযান বিমান সরবরাহে সহায়তা করে। সরবরাহগুলির মধ্যে উন্নত গোলাবারুদ, সাজোয়া যান, চিকিৎসা সরঞ্জাম এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে। যদিও ইসরায়েলের ঘোষণায় সামরিক সরঞ্জামের উৎস দেশগুলির নাম নির্দিষ্ট করে বলা হয়নি, তবে পরিবহন অপারেশনগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বার্লিনের মিশনের অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবানিজের প্রতিবেদনের পরই তথ্য প্রকাশ করা হয়েছে যে 60টিরও বেশি দেশ অস্ত্র চালান, কূটনৈতিক সমর্থন এবং অন্যান্য সহায়তার মাধ্যমে ইসরায়েলি সামরিক অভিযানে সরাসরি জড়িত। এই সহায়তার মূল ভিত্তি হল মার্কিন যুক্তরাষ্ট্র, যারা 2023 সালের অক্টোবর থেকে বাইডেন এবং ট্রাম্প উভয় প্রশাসনের অধীনে মোট 21.7 বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা প্রদান করেছে। এই বিপুল পরিমাণ তহবিল সামরিক অভিযান চালিয়ে যেতে সক্ষম করেছে, যার ফলে প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সমগ্র গাজা উপত্যকায় পরিকাঠামোগত ব্যাপক ধ্বংস হয়েছে। সূত্র ইয়েদি শাফাক। ভারত পাকিস্তান সংঘাতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করেছে চীন। রিপোর্ট। যুক্তরাষ্ট্রের একটি দ্বিদলীয় কমিশন তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, গত মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষকে সুযোগ সন্ধানীভাবে ব্যবহার করে চীন তাদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা ও প্রচার করেছে। গত মঙ্গলবার প্রকাশিত মার্কিন চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনা এবং ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্প লক্ষ্যের প্রেক্ষাপটে কার্যকর অস্ত্রের অত্যাধুনিকতা পরীক্ষা এবং প্রচারের জন্য 4 দিনের এই সংঘাতকে কাজে লাগিয়েছে। প্রথমবারের মতো চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা, যা বাস্তব যুদ্ধক্ষেত্রে কাজ করেছিল। এগুলোর মধ্যে রয়েছে HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং J-10 যুদ্ধ বিমান। প্রতিবেদনে বলা হয়েছে, চীন জুন মাসে পাকিস্তানের কাছে 40টি পঞ্চম প্রজন্মের J-35 যুদ্ধ বিমান, KJ-500 বিমান এবং ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয়। সংঘর্ষের পরের দিনগুলোতে চীনা দূতাবাসগুলো ভারত পাকিস্তান সংঘর্ষে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের প্রশংসা করেছে এবং অস্ত্র বিক্রি জোরদার করার চেষ্টা করেছে। মার্কিন রিপোর্টটি কমিটির শুনানি এবং গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে জনসাধারণের জন্য উপলব্ধ তথ্য এবং মিডিয়া রিপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষের পর ফরাসি রাফাল বিমানের মর্যাদাহানি করার জন্য চীন একটি ভুল তথ্য প্রচারণাও চালিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন তাদের নিজস্ব J-35 বিমানের পক্ষে ফরাসি রাফাল বিক্রি বাধাগ্রস্ত করার জন্য একটি বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। চীনের অস্ত্র দিয়ে ধ্বংস করা বিমানের ধ্বংসাবশেষের AI ছবি এবং ভিডিও গেমের ছবি প্রচারের জন্য ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। এতে বলা হয়েছে, চীনা দূতাবাসের কর্মকর্তারা ইন্দোনেশিয়াকে ইতিমধ্যে প্রক্রিয়াধীন রাফাল জেট ক্রয় বন্ধ করতে রাজি করিয়েছেন। তিনি বলেন, আপনি যে তথাকথিত কমিশনের কথা উল্লেখ করেছেন তা সর্বদা চীনের বিরুদ্ধে আদর্শগত পক্ষপাত পোষণ করে এবং এদের বলার মতো কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তিনি আরও বলেন, প্রতিবেদন নিজেই বিভ্রান্তিকর। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 700টি শিশু নিহত, জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। শুক্রবার 21 নভেম্বর জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপত্র রিকার্বে পাইরিস জানান, নিহতদের মধ্যে রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক নবজাতক মেয়েও। এর আগের দিন ইসরায়েলের ব্যাপক হামলায় মারা যায় আরও 7 শিশু। পাইরিস বলেন, এটা একটি সম্মত যুদ্ধবিরতির মধ্যে ঘটছে, ধরনটি ভয়াবহ। তিনি জানান, 11 অক্টোবর যুদ্ধবিরতির প্রথম পূর্ণাঙ্গ দিন থেকে এ পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
করেছে। তার ভাষায় এগুলো সংখ্যা নয়, প্রতিটিই ছিল একটি শিশু, একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন যা সহিংসতায় হঠাৎ থেমে গেছে। ইউনিসেফের হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 64,000 ফিলিস্তিনি শিশু নিহত ও আহত হয়েছে। সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন একটি প্রতিবেদনে জানিয়েছে 2024 সালে প্রতি মাসে গড় হিসেবে 475 ফিলিস্তিনি শিশু আজীবন পঙ্গুত্বের শিকার হয়েছে, যাদের অনেকেরই মস্তিষ্কে আঘাত, গুরুতর পোড়ার ক্ষতসহ নানা ধরনের জখম রয়েছে। সংস্থাটির ভাষায় গাজা এখন আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় শিশু অঙ্গহানি অঞ্চল হিসেবে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অনাহারে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে অবরোধ ও খাদ্য ঘাটতি শিশুদের বিশেষভাবে ঝুঁকিতে ফেলেছে এবং ক্ষুধাজনিত বেশ কিছু শিশু মৃত্যুও ঘটেছে। সপ্তাহ জুড়ে ইসরায়েলি বাহিনী গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী দাবি করেছে খান ইউনিসে তাদের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে। হামাস এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে সাম্প্রতিক হামলায় অন্তত 32 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এটি বিপজ্জনক উস্কানি যা দেখায় ইসরায়েল গণহত্যা পুনরায় শুরু করতে চায়। আন্তর্জাতিক মানবিক সংস্থা ডাক্তার্স উইদাউট বর্ডার্স MSF জানায় তাদের চিকিৎসক দল গাজায় বেশ কয়েকজন নারী ও শিশুকে চিকিৎসা দিয়েছে। অনেকের শরীরে গুলির আঘাত, খোলা হাড় ভাঙা এবং মাথায় গুরুতর ক্ষত দেখা গেছে। গাজা সিটির মোবাইল ক্লিনিকে কাজ করা MSF নার্স জাহের জানান তারা এক নারীর পায়ে গুলির ক্ষত এবং 9 বছরের একটি শিশুর মুখে ড্রোনের গুলিতে সৃষ্ট আঘাতের চিকিৎসা করতে হয়েছে। গাজার আল শিফা হাসপাতালের রোগী মোহাম্মদ মালাকা বলেন তিনি বিস্ফোরণের আগে দুটি ক্ষেপণাস্ত্র আসার শব্দ শুনেছিলেন। পরে জ্ঞান ফিরলে দেখেন তার বাবা ও 3 ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। মালাকার ভাষায় আমি চারদিকে লোকজনের চিৎকার শুনছিলাম, তাঁবুগুলো ছাই হয়ে গেছে আর মানুষ পড়েছিল সব দিকে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সহায়তার উপর ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞা গাজার মানুষের সংকট আরও গভীর করেছে। আশ্রয়হীন বহু মানুষ ঠান্ডার মধ্যে তাঁবুর অভাবে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। ইউনিসেফের পাইরিস বলেন অনেক শিশু খোলা জায়গায় ঘুমাচ্ছে, কেঁপে কেঁপে দিন কাটাচ্ছে প্লাবিত ও অস্থায়ী আশ্রয়ে। তিনি আরও বলেন গাজার শিশুদের উপর যে বাস্তবতা চাপিয়ে দেওয়া হয়েছে তা বৃষটিক স্পষ্ট, তাদের জন্য কোথাও নিরাপদ নয় এবং বিশ্বের উচিত নয় তাদের এই কষ্টকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া। তার আহ্বান গাজায় আরও মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাইরিস বলেন ধ্বংসস্তূপের উপর তাঁবুতে থাকা লক্ষাধিক শিশুর জন্য এই শীত নতুন বিপদ জন্ম দিচ্ছে। রাতে কোনো গরম নেই, নেই যথেষ্ট কম্বল, নেই উপযুক্ত সুরক্ষা।